তো এই পর্বের শুরুতে দেখা যায় যে ডংহোয়ার বড় ভাই ফেংয়ের খবর রাখার জন্য একটা সৈন্যকে পাঠিয়ে দেয়, কেননা ফেংয়ের এইসব কর্মকাণ্ড বা ফেংয়ের এইসব ফাইট দেখে সে এখন ভয় করতে শুরু করেছিল। এরপর সিন শিফট হয় এবং দেখা যায় যে ডংহোয়া ছবি আঁকতে বসেছিল। ওই মেয়েটার ছবি আঁকছিল তখন, যে মেয়েটার সাথে সেবারে রাত্রে সে পুকুরে পড়ে গিয়েছিল। তবে অনেকক্ষণ ধরে বসে থাকার পরেও সে কোনো ছবি আঁকতে পারে না। এই জন্য করে ইউনুস তখন তাকে জিজ্ঞেস করে যে সে কেন ছবি আঁকছে না। ডংহোয়া তখন তাকে বলে যে সে আসলে কোন দিক থেকে শুরু করবে সেটা বুঝতে পারছে না। তখন সে চাঁদ দেখতে দেখতে ইউনুসকে বলে যে ওই মেয়েটা একটা পরী ছিল, মনে হচ্ছিল যেন সে স্বর্গ থেকে নেমে এসেছে। এরপর সিন শিফট হয় এবং লর্ড চেন জানতে পারে যে ফেং মর্টারল্যান্ডে গিয়েছে, তাও আবার ডংহোয়াকে সাহায্য করার জন্য। এটা শুনে লর্ড চেন তখন অনেক রেগে যায় এবং এরপরেই আমরা দেখতে পাই ফেং ঘুম থেকে জেগে ওঠে। আর জেগে উঠেই সে তখন তার ঘরে লর্ড চেং এবং সিমিংকে দেখতে পায়। লর্ড চেন তখন ফেংকে বকে বলতে থাকে যে সে কেন বারবার নিজের বিপদ নিজে ডেকে আনছে এবং সে একজন প্রিন্সেস এবং প্রিন্সেসের মতো জীবনযাপন করলেই তো হয়, বেকার এসব ঝামেলায় কেন জড়াচ্ছে সে। তবে ফেং তখন লর্ড চেনকে বোঝাতে সক্ষম হয়। সে তখন কথাবার্তার মাধ্যমে লর্ড চেন এবং সিমিংকে জানায় যে সে এখানে জিহ্যাংকে দেখেছে। সিমিং তখন অবাক হয়ে বলে যে জিহ্যাংয়ের তো এখানে থাকার কথা না, আমরা জানি সে তো হারিয়ে গিয়েছে। তখন লর্ড চেন ফেংকে বলে যে ভাগ্যের বইটা খুঁজে দেখতে যে মর্টারল্যান্ডে জিহ্যাংয়ের থাকার কোনো সম্ভাবনা আছে কি না। এরপর আমাদের জিহ্যাংকে দেখানো হয় যেখানে তার মেড এসে তাকে ওষুধ খেতে দেয় এবং এরপর তাকে জানায় যে গত রাতে ডংহোয়া একটি মেয়ের সাথে পুকুরে পড়ে গিয়েছিল এবং এরপর থেকে ডংহোয়া সেই মেয়েটিকে খোঁজার জন্য অস্থির হয়ে পড়েছে। তবে জিহ্যাং এসব কথায় কোনো কান দেয় না। এরপর সিমিং অনেক ঘাটাঘুটি করার পরেও জিহ্যাংয়ের মর্টারল্যান্ডে থাকার কোনো কারণ খুঁজে পায় না। তখন সেখানে লর্ড চেন এসে সিমিংকে জানায় যে সে নিজেও দেখে এসেছে যে মর্টারল্যান্ডে জিহ্যাং আছে এবং লর্ড চেন তখন আরও বলে যে এবং জিহ্যাং যদি ফেংকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি কিন্তু তাকে ছাড়বো না। সিমিং তখন লর্ড চেনকে শান্ত থাকতে বলে। লর্ড চেন তখন সিমিংকে বলে যে তুমি ফেংয়ের ভালো বন্ধু, নইলে আমি তোমাকে কবেই মেরে ফেলতাম। এরপর লর্ড চেন যায় ফেংয়ের কাছে এবং ফেং তখন মেনজিকে খোঁজা নিয়ে ব্যস্ত ছিল। লর্ড চেন তখন ফেংয়ের কাছে জিহ্যাংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং ফেং তখন তাকে বলে যে তার মনে হয় জিহ্যাংয়ের এখন আর কিছু মনে পড়ছে না, কেননা জিহ্যাংকে যখন সে প্রথম দেখেছিল তখন সে তাকে জিহ্যাং বলে ডেকেছিল এবং এর প্রতিক্রিয়ায় সে কিছুই জানায়নি, সে বরং নিজে নিজে চলে গিয়েছিল। লর্ড চেন তখন বলে যে ও একটা ডেমন এবং কেন জানি সব ভালো ভালো জিনিস ওর ভাগ্যেই চলে যায়, ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই মর্টারল্যান্ডে আছে। তবে ফেংয়ের কথাও লর্ড চেন উড়িয়ে দিতে পারছিল না, তাই তারা তখন চিন্তা করে যে জিহ্যাংকে তারা পরীক্ষা করে দেখবে এবং পরীক্ষা করার জন্য তারা সেই তরোয়ালটিকে আনতে চায় যেটা থার্ড প্রিন্স লর্ড চেনের জন্য বানিয়ে দিয়েছিল, কেননা ওই ডিজাইনটা নিয়েই তো জিহ্যাং তখন সর্বপ্রথম ডংহোয়ার কাছাকাছি এসেছিল এবং তারা দেখতে চাইছিল যে ওই তরোয়ালটিকে দেখার পর জিহ্যাংয়ের ঠিক কেমন রিয়াকশান থাকে। ফেং তখন লর্ড চেনকে দায়িত্ব দেয় যে ওই ডিজাইনের তরোয়ালটিকে আনার জন্য। এরপর দেখা যায় যে ফেং প্যালেসের মধ্যে কটন রোজ ফ্লাওয়ারটি খুঁজে পায় এবং এটা পেয়ে সে অনেক খুশি হয়। এরপর সিন শিফট হয় এবং আমাদের স্কাই কিংডম দেখানো হয় যেখানে লর্ড চেন থার্ড প্রিন্সের কাছে আসে ওই ডিজাইনটি নেওয়ার জন্য। তবে থার্ড প্রিন্স তো প্রথমেই দিতে চায় না। লর্ড চেন যদি তার সাথে ফুলের বাগানে ঘুরতে যেতে যায় তাহলে তাকে এই ডিজাইনটিকে দেবে এবং থার্ড প্রিন্স তাকে একবার ঘুরতে যাওয়ার শর্তে যখন তাকে ওই ডিজাইনটা দেয় তখন লর্ড চেন সেটাকে নিয়ে ডাইরেক্ট ফেংয়ের কাছে চলে আসে এবং ফেং তখন এটা থেকে অনেক খুশি হয় যে এবার জিহ্যাংকে পরীক্ষা করা যাবে। লর্ড চেন ওখানে ফেংয়ের জন্য কিছু স্বর্গীয় ফুলও এনেছিল। এরপরে সিনে আমাদের ডংহোয়াকে দেখানো হয় যেখানে ডংহোয়ার কাছে জিহ্যাং খাবার নিয়ে এসে বলে যে কয়েকদিন হচ্ছে আপনি খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন, খাবার টাবার ঠিকঠাক মতো খাচ্ছেন না, তাই আমি নিজে আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি। তবে ডংহোয়া তখন জিহ্যাংয়ের কথায় কোনো বেশি পাত্তা দেয় না। জিহ্যাং তখন তাকে বলে যে সে সারাদিন এখানে একা একা বসে খুবই বোর হয়ে যাচ্ছে এবং এই জন্য করে সে ডংহোয়ার থেকে কিছুটা বই নিয়ে পড়তে চায়। বিশেষ করে ডংহোয়ার রাজ্যের ইতিহাস সম্পর্কে সে জানতে চায়। ডংহোয়ার রাজ্য সম্পর্কে জানার তার অনেক আগ্রহ। আসলে এর পিছনে তো অন্য কারণ ছিল, সে এখানকার ইতিহাসে ঘাটাঘুটি করে লিংবিস্টন পাথর সম্পর্কে জানতে চায়। এদিকে ফেং যখন বাইরে আসে তখন তার সাথে জেনারেল কিমতির দেখা হয়। সে তখন জেনারেল কিমতিকে একটি ওষুধ দেয় যেটা কিনা কটন রোজ ফ্লাওয়ার দিয়ে বানানো হয়েছিল। যেহেতু জেনারেল কিমতির যুদ্ধক্ষেত্রে অনেকটা চোখে আঘাত লেগেছিল এবং এখনও তার চোখে কিছুটা দাগ রয়ে গিয়েছে এবং এটা মাখলে তার দাগটা লুকিয়ে যাবে, এই জন্য করে ফেং তখন তাকে এটা দিয়েছিল। এটা দেখে জেনারেল কিমতি তখন অনেক ইমপ্রেস হয়ে যায়। সে তখন বলে যে রাজবৈদ্য বলেছিল যে এই দাগ কোনোভাবে ওঠানো সম্ভব না। ফেং তখন তাকে বলে যে মাত্র 15 দিন এই ওষুধটা ব্যবহার করতে।
যাই হোক, জেনারেল কিমতির থেকে ফেং তখন জানতে পারে যে ডংহার ঘরেতে জিহ্যাং গিয়েছে। এবং এটা শোনার পর যখন সে ডংহার কাছে যাওয়ার জন্য যাচ্ছিল, তখনই জেনারেল কিমতি তাকে পেছন দিয়ে ডাক দেয় এবং তখনই তারা সামনাসামনি ধাক্কা খায়। একটা মেয়ের সাথে একটা ছেলের ধাক্কা খাওয়া মানে কুচকুচ তো হতে হয় গাইস, বুঝতেই পারছো। এবং তখন ফেং তাড়াতাড়ি দৌড়ে ডংহার ঘরেতে চলে যায় এবং সেখানে গিয়ে সে তরোয়ালের ডিজাইনটা ডংহাকে দেখায়। ডংহা তখন তরোয়ালের ডিজাইনটা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। সে ভাবতেই পারেনি যে ফেং তরোয়ালের ডিজাইনও করতে পারে। ফেং তখন বারবার জিহ্যাংয়ের রিয়াকশানটা দেখছিল, জিহ্যাং আসলে তরোয়ালটি দেখার পর কেমন বিহেভিয়ার করে। তবে ফেং তখন জিহ্যাংয়ের কোনো পরিবর্তন দেখতে পায় না, কেননা জিহ্যাং তো আসলেই সব কিছু ভুলে গিয়েছিল। ফেং তখন এটা দেখে সে নিজে এবার নিশ্চিত হয় যে জিহ্যাংয়ের এখন আর কিছু মনে নেই। এরপরে জিহ্যাং সেখান থেকে চলে যায়। ডংহা তখন ফেংকে বলে যে এই তলোয়ারে অনেক রকম কাজ রয়েছে এবং ফেং যেন তাকে সমস্ত কাজগুলো বুঝিয়ে দেয়। এরপর আমাদের জেনারেল কিম থেকে দেখানো হয় যে কিনা ফেংয়ের বানানো ওষুধটি নিয়ে চিন্তা করছিল। আসলে সে ফেংয়ের প্রেমে পড়ে যাচ্ছিল, আর সে তখন নিজে নিজেই হেসে বলে যে আরে ধুর, আমি কি ভাবছি, ফেং তো আসলে একটা ছেলে। এরপর দেখা যায় যে ফেং সবার সাথে মারামারি প্র্যাকটিস করছিল, আর জেনারেল কিমতি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেংয়ের প্র্যাকটিস দেখছিল। এবং তখন সেখানে ডংহা চলে আসে এবং ডংহা এসে ফেংয়ের সাথে এক রাউন্ড ফাইট করতে চায়। এরপর ফেং এবং ডংহা দুজনেই তলোয়ার চালানো প্র্যাকটিস করতে থাকে, তবে ডংহা ফেংকে হারিয়ে দেয়। আর তারপর কিমতিকে সে তখন বলে যে সে এখানে কিমতির জন্য এসেছে এবং সে তখন কিমতিকে নিয়ে নিজের ঘরে যায় এবং নিজের তরোয়ালের মডেলটি দেখায়। এবং কিমতি তখন নিজে অবাক হয়ে যায় যে ফেং এত সুন্দর তলোয়ারের মডেল তৈরি করেছে। ইউনুস তখন বলে যে ফেং কিন্তু অন্যরকম, তার মধ্যে কিন্তু অনেক ট্যালেন্ট আছে, সে যুদ্ধেতে পারদর্শী, আবার নতুন নতুন তলোয়ার তৈরি করতে পারে, তার মধ্যে নিশ্চয়ই অনেক গুণ আছে আরও, আমাদের কিন্তু ওকে নিয়ে ভাবা উচিত। জেনারেল কিমতি তখন বলে যে আমার জীবন দিয়ে আমি ফেংকে ভরসা করি এবং ফেং যদি কোনোদিন বিশ্বাসঘাতকতা করে তাহলে সে তার নিজের জীবন দিয়ে দেবে। ডংহাও তখন বলে যে সে ফেংকে বিশ্বাস করে। তবে এর মধ্যেই ডংহা তাকে বলে যে ওই যে পুকুরে পড়ে যাওয়া মেয়েটাকে তাকে আর খুঁজতে হবে না, কেননা অনেক খোঁজাখুঁজির পরেও আজও পর্যন্ত তারা ওই মেয়েটিকে খুঁজে পায়নি। এবং এরপর আমাদের ডংহার বড় ভাইকে দেখানো হয়, তার পাঠানো সৈন্য তার কাছে এসে বলে যে ফেংয়ের সম্পর্কে কোনো খোঁজখবরই পায়নি। আর এটা শুনে তখন ডংহার বড় ভাই অনেক রেগে যায়। এরপর সিন শিফট হয় এবং দেখা যায় যে ফেংকে একজনে এসে খবর দেয় যে তার সাথে রাজা দেখা করতে চায় এবং তার সাথে একটা জায়গায় তাকে যেতে বলেছে। ফেং যখন সেখানে যায় তখন সে দেখতে পায় যে সেখানে সেই জায়গাটা খুব নিরিবিলি এবং খুবই নিঃশব্দ ছিল। প্রথমে ফেং কিছুটা ভয় পাচ্ছিল এবং তখনই সেখানে ডংহা চলে আসে এবং তখন সে ফেংয়ের সাথে মজা নিতে নিতে বলে যে তুমি কি ভয় পাচ্ছ? তোমার মতো একটা শক্ত সুপুরুষ ছেলে ভয় পাবে আমি তো ভাবতেই পারিনি। ফেং তখন তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এখানে ডেকেছে তাকে। ডংহা তখন তাকে চুপি চুপি বলে যে আমি ওই মেয়েটিকে খুঁজতে এসেছি। কিমতি তো প্যালেসের সব জায়গায় খুঁজেছে, শুধুমাত্র এই জায়গাতে আর খুঁজিনি। ডংহা তখন হিরোর মতো বলে যে আমার স্বপ্নের রাজকন্যা যদি এখানে থাকে তাহলে আমি তাকে মুক্ত করে হিরোর মতো নিয়ে যাব। ফেং তখন তাকে বলে যে আমি তো ভেবেছিলাম আপনি হয়তো তার খোঁজার আশা ছেড়ে দিয়েছেন। ডংহা তখন বলে যে আমি ভেবেছিলাম ছেড়ে দেবো, কিন্তু আমি তো তাকে ভুলতেই পারছি না। এবং এরপরেই তারা কোল্ড প্যালেসের ভিতরে চলে যায় খোঁজার জন্য, কিন্তু খুঁজে তো পাবে না, কারণ ফেংকে নিয়েই তো তারা ফেংকে খুঁজতে গিয়েছে। এর পরের সিন আমরা দেখতে পাই যে ফেং অনেকটা অসুস্থ বোধ করছে, যেহেতু সে মর্টারল্যান্ডে আছে এবং সে কোনো চিকিৎসা নিচ্ছে না, এই জন্য করে তার ব্যাকফেয়ারও সেরে ওঠেনি, আর এর জন্যই সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তখন তার কাছে জেনারেল কিমতি আসে এবং এসে খুব মন খারাপ নিয়ে বলে তুমি যাকে খুঁজছিলে মানে মেইনজি, সে গত 15 দিন আগে কোল্ড প্যালেসে মারা গিয়েছে। ফেং তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে সে কিভাবে মারা গেল। কিমতি তখন তাকে জানায় যে সে কোল্ড প্যালেসেরই মেট ছিল এবং তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি এবং সে কবে মারা গিয়েছিল এটাও কেউ জানে না। মারা যাওয়ার বেশ কিছুদিন পর তার লাশ খুঁজে পাওয়া হয়েছে এবং তাকে দ্রুত কবর দেওয়া হয়েছে। এটা শুনে ফেংয়ের তখন অনেক মন খারাপ হয়। এরপর দেখা যায় যে ফেং মেনজির কবরের ওখানে যায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে জানায় যে এই সমস্ত কিছু আমার জন্যই হয়েছে। আমি যদি সেদিন ডংহকে না বাঁচাতাম তাহলে ডংহ গুরুতর আহত হতো এবং তোমার সাথে দেখা হতো, তাহলে তুমি হয়তো অসুস্থ হলে ডংহ তোমাকে ভালো চিকিৎসা করাতো আর তোমাকে এইভাবে অবহেলায় মরে যেতে হতো না। এইসব ভেবে তখন ফেংয়ের অনেক মন খারাপ হচ্ছিল। আর তখনই সেখানে সিমিং চলে আসে। সে তখন বলে যে যা হয়েছে হয়েছে, এইবার সমস্ত কিছু চেঞ্জ করতে হলে ফেংকেই কাজে নামতে হবে। ফেং তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে সে এখন কি করতে পারে। সে তখন বলে যে মেনজি মারা গিয়েছে একদিকে ভালোই হয়েছে,
কেননা মেনজি বেঁচে থাকলেও ডংহুয়াকে সে কোনোদিনই ভালোবাসতো না, বরং জোর করে ডংহুয়া মেনজিকে বিয়ে করে রেখে দিত এবং এর ফলে সারা জীবন মেনজিকে কষ্ট পেতে হতো। এটাই ছিল ডংহুয়ার ভালোবাসার দুর্ভাগ্য, যে সে যাকে ভালোবাসবে তার ভালোবাসার মানুষ তাকে ভালোবাসবে না। এরপর সিমিং তখন তাকে বলে যে ডংহুয়া প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছে, যখন থেকে তোমরা পুকুরে পড়ে গিয়েছিলে, তাই এখন ফেংকেই ডংহুয়ার ভালোবাসার দুর্ভাগ্য হতে হবে। তবে তখনই ফেং একটু অসুস্থ বোধ করে। সিমিং তখন বুঝতে পারে যে ব্যাকফেয়ারের ক্ষত তো এখন তার সারেনি, তাই সিমিং তখন তাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব সে তাকে ওষুধ পৌঁছে দেবে। ফেং তখন সিমিংকে বলে যে আমাকে এবার কি করতে হবে তুমি আমাকে বলো। এবং এরপর সিন শিফট হয় এবং দেখা যায় যে জেনারেলের সাথে ডংহুয়া কথা বলতে বলতে যাচ্ছিল এবং তখনই ইউনিস দৌড়ে ডংহুয়ার কাছে আসে এবং বলে যে ফেং সেই মেয়েটিকে খুঁজে পেয়েছে যে মেয়েটির সাথে সে সেই দিন রাতে লেকের ভিতরে পড়ে গিয়েছিল। এদিকে দেখা যায় যে ফেং তৈরি হচ্ছিল ডংহুয়ার সামনে যাওয়ার জন্য। সে তখন নিজের আসল রূপে চলে এসেছিল এবং ডংহুয়ার সামনে তখন সে তার নিজের মেয়ের রূপে আসে। তখন ডংহুয়া ফেংকে দেখে একদম অবাক হয়ে যায়। ফেং তখন দ্রুত ডংহুয়ার সামনে এসে হাঁটু কেড়ে বসে বলে যে তাকে মাফ করে দেওয়ার জন্য। সে আসলে মেয়ে, কিন্তু যেহেতু সে একা একা চলাফেরা করতো তাই সে ছেলে সেজে সব জায়গায় চলতো এবং যখন সে ডংহুয়ার রাজদরবারে আসে সবাই তখন তাকে ছেলে ভেবে ভুল করে। আর যেহেতু তখন সেখানে রাজদরবারে অনেক লোক ছিল তাই তখন সে তার নিজের আসল পরিচয় দেয়নি, বরং একজন ছেলে হিসেবে তখন সে পরিচয় দিয়েছিল। তবে ডংহুয়া তো ফেংয়ের প্রেমে একদম পাগল ছিল। সে তখন দ্রুত ফেংকে মাফ করে দেয় এবং ফেংকে তখন সে নিজের এম্পেরিয়াল লেডি হিসেবে ঘোষণা করে দেয়। এম্পেরিয়াল লেডি বলতে রাজাদের ওম্যান বোঝায়, মানে রাজাদের রানী। মানে রাজাদের তো একাধিক বউ থাকে। তবে এইগুলো যখন জেনারেল কিমতি দেখছিল তখন তার মন অনেক খারাপ হয়ে যায়, কেননা সে তো সবেমাত্র ফেংকে পছন্দ করতে শুরু করেছিল। তাও সে ফেংয়ের সামনে এসে ফেংকে কংগ্রাচুলেশন জানায়, কেননা ফেং তো এখন রাজার ওয়াইফ হতে চলেছিল। এরপর দেখা যায় যে ডংহুয়া তার মায়ের কাছে যায়, তবে তার মা তখন ফেংয়ের বিষয়টা নিয়ে মোটেও খুশি ছিল না। ডংহুয়া তখন বাচ্চাদের মতো আবদার করে বলতে থাকে যে মা, আমি ওর সাথে থাকলে আমার নিজেকে খুবই কমফোর্টেবল এবং খুশি খুশি মনে হয়। তার মা তখন বাধ্য হয়ে বলে যে তুমি তোমার বাবার মতোই জেদি হয়েছে, ঠিক আছে তুমি তাকে নিজের সাথে রাখতে পারো, তবে তার পরিবার সম্পর্কে আগে খোঁজ করতে হবে। এরপর দেখা যায় যে ফেংয়ের জন্য একটা আলাদা প্যালেস করে দেওয়া হয়েছে এবং ফেংয়ের জন্য একটা মেইডও চয়েস করতে বলা হয়। সে তখন ঘুরে ঘুরে দেখছিল এবং সে তখন একটা মেয়েদের কানে একটা প্রজাপতির মতো ট্যাটু দেখতে পায়। সে তখন ওই মেয়েটিকেই চুজ করে। ওই মেয়েটির নাম ছিল ময়ূন। এরপর ময়ূন তখন ফেংয়ের বিছানা রেডি করে দেয়। তখন আমরা দেখতে পাই যে ফেং ময়ূনকে জিজ্ঞাসা করে যে তোমার কানের পিছনে প্রজাপতির মতো ট্যাটুটা কিসের। ময়ূন তখন তাকে বলে যে এটা তার জন্মদাগ এবং এর জন্য সে ছোটবেলা থেকেই অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। সে এমন স্বপ্ন দেখত যে সে একটা প্রজাপতি এবং তাকে তার মাস্টার কোনো এক কারণের জন্য তাকে শাস্তি দিচ্ছিল এবং একটি মেয়ে তাকে বাঁচাচ্ছে, তবে কে তাকে বাঁচাচ্ছে সে চেহারা সে দেখতে পায় না। ফেং তখন বুঝতে পারে যে স্কাই কিংডমে যে প্রজাপতিটিকে প্রিন্সেস জিহি মর্টারল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল এই ময়ূনই সেই প্রজাপতিটি ছিল। ফেং তখন অনেক খুশি হয় এবং নিজের চুল থেকে চুলের কাঁটা বের করে ময়ূনকে দিয়ে দেয়। ময়ূন তখন বলে যে আজকে রাতে নিশ্চয়ই রাজা এখানে আসবে। এটা শুনে ফেং তখন বিষম খেয়ে ওঠে। ফেং তখন ময়ূনকে বলে যে সে যেন দ্রুত তার স্নানের জন্য জল রেডি করে, তার খুব টায়ার্ড লাগছে। এদিকে ডংহুয়া বসে বসে ফেংয়ের ছবি আঁকছিল। এরপর ডংহুয়া ইউনিসকে বলে যে আমি জলেতে তার চেহারা ঝাপসা দেখছিলাম এবং আজকে আমি ফেংকে দেখার পর আমি স্পষ্ট তার মুখ আঁকতে পারছি। ইউনিস তখন তাকে জিজ্ঞাসা করে যে সে আজ রাতে কি প্রিন্সেস 1-এর কাছে যাবে। ডংহুয়া তখন বলে যে সে প্রিন্সেস 2-এর কাছে যাবে, মানে ফেংয়ের কাছে যাবে। এই বলে সে তখন সেখান থেকে চলে যাচ্ছিল এবং যাওয়ার পথে সে ইউনিসকে বলে যে ফেংয়ের ছবিটা ভালোভাবে গুছিয়ে রাখতে তার ঘরে। এরপর আমরা দেখি ফেং স্নান করতে করতে চিন্তা করছিল যে যাকে সে ডংহুয়া মনে করছে সে আসলে ডংহুয়া নয়, বরং সে ডংহুয়ার আসলে একটা রূপ, বরং ডংহুয়া অন্য কোনো জায়গায় বসে কাল্টিভেশন করছে এবং এটা তার শুধুমাত্র একটা রূপ অন্য কাল্টিভেশনের জন্য। মানে সে তখন নিজেকে বোঝাতে থাকে সে যেন ডংহুয়ার প্রেমে না পড়ে যায়, কেননা সে যদি ডংহুয়ার ভালোবাসায় পড়ে যায় তাহলে ডংহুয়ার তো ভালোবাসার দুর্ভাগ্য অভিজ্ঞতা করা হবে না। এদিকে ডংহুয়া ফেংয়ের ঘরে চলে আসে। ময়ূন সেখানে ফেংয়ের জন্য বিছানা রেডি করছিল। ডংহুয়া সেখানে আসলে ময়ূন তাকে জানায় যে ফেং এখন স্নান করছে। ডংহুয়া তখন বিছানায় বসে ফেংয়ের জন্য অপেক্ষা করতে থাকে এবং জিজ্ঞাসা করতে থাকে যে কোনো অসুবিধা হচ্ছে কিনা। ইউনুস তখন সেখানে এসে বলে যে আজকেই মূলত ফেং এখানে এসে থাকা শুরু করেছে এবং আজকে থেকে ওর কি অসুবিধা হচ্ছে আমরা কিভাবে জানবো। ডংহুয়া আসলে অস্থির হয়ে পড়ছিল ফেংয়ের জন্য, আর এর মধ্যে ফেং তখন স্নান করে চলে আসে
এবং ফেং আসার পর তখন ময়ূন এবং ইউনুস সেখান থেকে বেরিয়ে আসে। ফেং তখন ডংহোয়া থেকে একটু দূরে বসেছিল এবং ডংহোয়া তখন ফেংয়ের হাত ধরে নিজের কাছে টেনে বসায় এবং তখন বলে যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তুমি এত দূরে বসে আছো কেন? ফেং তখন অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। তবে ফেং যখন ডংহোয়ার দিকে তাকাচ্ছিল তখন সে মুগ্ধ হয়ে যাচ্ছিল, কেননা সে তো ডংহোয়ার মতোই দেখতে ছিল। তখন ডংহোয়া ফেংয়ের অনেক প্রশংসা করছিল এবং ফেংও ডংহোয়ার অনেক প্রশংসা করছিল। মানে দুটো মানুষ দুজনকে মন থেকে ভালোবাসলে যেসব অনুভূতি হয় সেই সব আর কি। ডংহোয়া তখন ফেংকে জানায় যে ডংহোয়ার মা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাইছে এবং ফেংয়ের পুরো ফ্যামিলিকে এখানে আনতে চায় ডংহোয়া। তবে ফেংয়ের ফ্যামিলি তো এখানে নেই, তাই সে কোনোভাবে বিষয়টা এড়িয়ে যায়। এরপরে অসুস্থতার ভান করে সে তখন বলে যে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। মানে ইনডাইরেক্টলি আর কি ডংহোয়াকে সেখান থেকে চলে যেতে বলছিল। এবং ডংহোয়া তখন সেখানে বুঝতে পেরে সে তখন বলে যে ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি কিছুক্ষণ পরে আসছি। তবে ডংহোয়ার তখন একদমই যেতে ইচ্ছা করছিল না এবং এটা তার মুখ দেখে তোমরা হয়তো বুঝতে পারছো। সিন শিফট এবং দেখা যায় যে জিহাংয়ের মেট তাকে জানাচ্ছিল যে গত রাতে ডংহোয়া ফেংয়ের কাছে গিয়েছিল, অথচ আজও পর্যন্ত জিহাংয়ের কাছে সে একবারও আসেনি এবং জিহাংয়ের এই বিষয়ে একটু নজর দেওয়া উচিত। জিহাং তখন এটা শুনে রেগে তখন তাকে বলে যে সে তার কাজ করতে, তার ব্যাপারে কোনো নাক না গলাতে। এরপর দেখা যায় যে ফেং মিষ্টি আলু পোড়াচ্ছিল এবং ময়ূন তাকে বলছিল যে সে যে মিষ্টি আলু পছন্দ করে এটা জানলে সবাই হাসবে। তখন ডংহোয়া তখন এসব শুনতে শুনতে পিছন দিয়ে চলে আসে। ফেং হঠাৎ করে ডংহোয়াকে দেখে চমকে যায় এবং ডংহোয়া তখন তাকে বলে যে সেও ফেংয়ের সাথে মিষ্টি আলু খেতে চায়। ফেং তখন খুশি হয়ে একটা মিষ্টি আলু ভেঙে ডংহোয়াকে খেতে দেয়। ডংহোয়া তখন খেয়ে প্রশংসা করে এবং এরপরে তারা দুজন বসে গল্প করতে শুরু করে। ডংহোয়া তখন ফেংকে জিজ্ঞাসা করে যে মিষ্টি আলু কেন তার এত পছন্দ। ফেং তখন বলে যে স্পেশাল একজন মানুষ তাকে মিষ্টি আলু খাইয়েছিল আর সেখান থেকেই তার মিষ্টি আলু পছন্দ, আর সেই অনুভূতি সে আজও ভুলতে পারেনি। সে তখন আগেকার ডংহোয়ার সাথে কাটানো মুহূর্তগুলো অনেক আবেগ নিয়ে তখন তাকে বলতে থাকে। তবে এসব শুনে এখনকার ডংহোয়ার একদমই ভালো লাগছিল, এটা তার রিয়াকশান থেকে বোঝা যায়। এরপর দেখা যায় যে জিহাং প্যালেসের ম্যাপ নিয়ে কিছু করছিল এবং তখনই তার মেট লিউ সেখানে চলে আসে। লিউ তখন পুরো কালো কাপড় এবং মুখোশ পরেছিল। লিউ তখন জিহাংকে এসে বলে যে সে উত্তর দিকটা পুরো খুঁজে এসেছে, উত্তর দিকেও লিংবেস্টন নেই, প্যালেসের সমস্ত জায়গা খোঁজা শেষ, শুধুমাত্র ডংহোয়ার রুম ছাড়া। এবং ডংহোয়ার ঘর খুঁজতে হলে জিহাংকে কিছু করতে হবে। জিহাং তখন একটা চিঠি লেখে এবং চিঠিটা পায়রার মাধ্যমে চুইংকে পাঠিয়ে দেয়। তবে মাঝ রাস্তায় একটা মেয়ে ওই পায়রাটিকে ধরে এবং চিঠিটা পড়ে নেয়, যেখানে লেখা ছিল আমরা কাজ এগোচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। ওই মেয়েটি তখন চিঠিটাকে আবার পায়রার পায়ে বেঁধে দেয় এবং পায়রাকে ছেড়ে দেয়। এরপর দেখা যায় যে ফেং ময়ূনকে নিয়ে বাইরে ঘুরতে এসেছিল এবং সেখানে প্যালেসের অন্যান্য মেয়েরাও ছিল। ডংহোয়া যখন সেখানে দেখতে পায় যে প্রিন্সেস ওয়ান মানে জিহাং সেখানে আসেনি, ইউনুস তখন তাকে জানায় যে প্রিন্সেস ওয়ান এখন অনেক ডিপ্রেশনে ভুগছে এবং সে এখন অসুস্থ, তাই এখানে সে আসতে পারেনি। ফেং তখন ডংহোয়াকে বলে যে তার এখন জিহাংকে দেখতে যাওয়া উচিত এবং ডংহোয়াও তখন ভাবে যে জিহাং এতদিন এসেছে, সে তো একবারও তাকে দেখতে যায়নি এবং এই বিষয়টা তো খারাপ দেখাচ্ছে এবং এই জন্য করে সে তখন তাকে দেখতে চলে যায়। আর এদিকে আমরা দেখি জিহাং বসে বসে কিছু একটা বানাচ্ছিল এবং তখনই সেখানে ডংহোয়া চলে আসে। ডংহোয়া তখন সেখানে এসে প্রথমে জিহাংয়ের শরীরের সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে জিহাং তখন তাকে মিষ্টি কথায় একদম ভোলানোর চেষ্টা করে এবং তখনই ডংহোয়া খেয়াল করে যে জিহাং কিছু একটা বানাচ্ছিল। জিহাং তো এই সুযোগের অপেক্ষায় ছিল। জিহাং তখন তাকে বলে যে এটা তাদের এলাকার বিখ্যাত মেমোরিয়াল ট্যাব, মানে কেউ তার মৃত আত্মীয় স্বজনের উদ্দেশ্যে এই ধরনের ট্যাব বানিয়ে থাকে তাদের শুভ কামনার জন্য। সে তখন আরও বলে যে জিহাংয়ের জন্মের পরে তার মা মারা গিয়েছে আর 15 দিন পর তার মায়ের মৃত্যুবার্ষিকী এবং এই মেমোরিয়াল ট্যাবটি তার মায়ের উদ্দেশ্যে সে বানাচ্ছিল। এইসব শুনে তখন ডংহোয়া অনেক ইমোশনাল হয়ে যায়, কেননা তার জন্মের পরেই তো তার মা মারা গিয়েছিল। জিহাং তখন বলে যে 15 দিন পরেই আমার জন্মদিন, বাবা আমাকে অনেক ভালোবাসতো এবং অনেক ভালোবেসেই আমার সাথে জন্মদিন পালন করতো। ডংহোয়া তখন জিহাংয়ের কাছে এসে বলে যে কষ্ট পেও না, এবার আমি তোমার সাথে জন্মদিন পালন করব। আর এটা বলে সে তখন সেখান থেকে চলে যায় এবং তখন আমরা জানতে পারি যে এই সমস্ত কিছু ছিল জিহাংয়ের একটা প্ল্যান। এবং জিহাং তখন হেসে লিউকে বলে যে তোমার সমস্ত আইডিয়া কাজ করেছে। আর এরপরেই জিহাং চলে যায় ডংহোয়ার মায়ের সাথে দেখা করতে, মানে ডংহোয়ার বাবার অন্য স্ত্রী। যাই হোক, সে যখন যাচ্ছিল তখন তার সাথে ডংহোয়ার বড় ভাইয়ের দেখা হয়। ডংহোয়ার বড় ভাই তখন তাকে খুব বাজে নজরে তাকিয়ে বলে যে আমি তো তোমার জন্যই এখানে এসেছি। জিহাং তখন কঠোর গলায় বলে যে আমি আপনার ছোট ভাইয়ের ওয়াইফ, তাই আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। আর সে যখন এটা বলে চলে যাচ্ছিল তখন ডংহোয়ার বড় ভাই পেছন দিয়ে বলে যে আমি কাজ এগোচ্ছি, আপনি চিন্তা করবেন না। এটা শুনে জিহাং তখন অনেক অবাক হয়ে যায়
এরপরে দেখা যায় যে তারা দুজন আলাদা কথা বলছে, যেখানে ডংহোয়ার বড় ভাই তাকে হুমকি দিয়ে জানার চেষ্টা করে যে সে এখানে কেন এসেছে। ডংহোয়ার বড় ভাই তখন আরও বলে যে সে ভালোভাবেই জানে যে ওই রাজ্যের প্রিন্সেস এখানে কেন এসেছে এবং কোনো ভালো উদ্দেশ্যে সে এখানে আসেনি, এবং তার উদ্দেশ্য কী সেটা যেন সে তাকে বলে দেয়, না হলে কিন্তু খুব খারাপ হবে। তবে জিহাং তখন কোনো ভয় পায় না, সে তখন খুবই ঠান্ডা গলায় বলে যে আপনার যা ইচ্ছা করার করে নিন, আমার তাতে কোনো যায় আসে না। এটা শুনে ডংহোয়ার বড় ভাই তখন সেখান থেকে রেগে চলে যায়। তবে যাওয়ার আগে সে তাকে বলে যায় যে সে বার করেই ছাড়বে যে জিহাং কেন এখানে এসেছে এবং সে ঠিক কী করতে চায়। এরপর সিন শিফট হয় এবং দেখা যায় যে আবারও ডংহোয়া জিহাংয়ের সাথে দেখা করতে আসে। যেহেতু সে অসুস্থ ছিল এই জন্য করে ডংহোয়া তার খোঁজ খবর নিতে আবারও এসেছিল। তবে জিহাং তখন খেতে বসেছিল, এই জন্য করে জিহাং তখন ডংহোয়াকে তার সাথে খাওয়ার জন্য অনুরোধ করে। এই জন্য করে ডংহোয়াও তার সাথে একসাথে বসে খাবার খেয়ে নেয়। এখানে আমরা দেখতে পাই যে জিহাং ডংহোয়ার ফুললি অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কেননা জিহাং ডংহোয়ার অ্যাটেনশন পেয়ে তার ঘরেতে গিয়ে লিংবিস্টান পাথর সম্পর্কে জানতে পারবে। ডংহোয়া তখন খেয়াল করে যে জিহাংয়ের পিছনে একটা বাদ্যযন্ত্র আছে। সে তখন জিহাংকে জিজ্ঞাসা করে যে সে মিউজিক পছন্দ করে কিনা। জিহাং তখন বলে যে সে অবসর সময়ে মিউজিক বাজিয়ে থাকে। এরই মধ্যে একজন সৈনিক ইউনেসের কানে কানে কিছু একটা বলে যায়। ডংহোয়া যখন বাদ্যযন্ত্রটি বাজাতেই যাবে তখন ইউনেস তার কাছে এসে বলে যে ফেং অজ্ঞান হয়ে গিয়েছে। এরপর সিন শিফট হয় এবং দেখা যায় যে ফেং অজ্ঞান হয়েছিল। তবে রাজবৈদ্য বুঝতে পারছিল না যে ফেংয়ের ঠিক কী হয়েছে আর কীভাবেই বা বুঝবে। আসলে ফেংয়ের ব্যাকফেয়ার নামক শাস্তিটা অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, এটা তো আর বৈদ্যর দ্বারা বোঝা সম্ভব নয়। ডংহোয়া তখন তাড়াতাড়ি করে সেখানে চলে আসে এবং তার পিছনে পেছনে জিহাংও আসে। ডংহোয়া তখন সেখানে এসে তো ফেংকে নিয়ে একদম অস্থির হয়ে যায়। ডংহোয়া তখন ফেংয়ের গায়ে হাত দিয়ে কপালে হাত দিয়ে দেখতে যায় যে ফেংয়ের আসলে কি হয়েছে। তবে ডংহোয়া ফেংয়ের নিয়ে এতটা টেনশন করছে এবং এতটা উতলা হয়ে পড়েছে, এই বিষয়টা দেখে জিহাংয়ের অনেক হিংসা হয়। আর এর সাথেই এই ড্রামার এই এপিসোড শেষ হয়ে যায়। সো গাইজ, ড্রামাটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো, কেননা আমি তোমাদের ভবিষ্যতে এমন সুন্দর সুন্দর কে ড্রামা এবং সি ড্রামা উপহার দিতে চলেছি। আর হ্যাঁ গাইজ, তোমাদের দেখা সবথেকে সুন্দর সুন্দর ড্রামা আমাকে সাজেস্ট করতে পারো, এবং যাতে আমি তোমাদের সাজেস্ট করা ড্রামাগুলো পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করতে পারি। সো গাইজ, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।